বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্গুনের এই সকালে আমি সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর, দিনাজপুর থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের দ্বিতীয় পত্র এর 6 নম্বর অধ্যায় চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র এই অধ্যায়ে। আজকে আমরা এই অধ্যায়ের শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেক। এই চেক আমাদের বর্তমান এই বিশ্বে, সারা বিশ্বে সব দেশে বহুল প্রচলিত একটি অর্থ লেনদেনের হাতিয়ার বা উপকরণ বা দলিল। চেকের মাধ্যমেই সাধারণত আমরা অর্থের লেনদেন সংগঠিত করে থাকি। কাউকে কোনো অর্থ পরিশোধ করতে হলে চেকের কোনো বিকল্প নেই। চেক ছাড়া অর্থ পরিশোধ করা আজকাল খুব দুরূহ হয়ে গেছে, কারণ এটি একটি মূল্যবান দলিল, অত্যন্ত মূল্যবান দলিল। এখন আমরা আসি এই চেক কাকে বলে। চেক হলো অর্থ হস্তান্তরের একটি দলিল। অন্যভাবে বললে বলা হবে অর্থ হস্তান্তরের শর্তহীন একটি নির্দেশনামা, আনকন্ডিশনাল, কোনো শর্ত সাপেক্ষে নহে। এটি পুরোপুরি একটি শর্তহীন অর্থ প্রদানের নির্দেশনামা। মনে করি খকে কোনো অর্থ পরিশোধ করবে, সেক্ষেত্রে ক একটি তাকে চেক প্রদান করল। এই চেকটি খ সেই আদিষ্ট ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের উপরে চেকটি দেওয়া হয়েছে সেই ব্যাংকে একটি উপস্থাপন করবে, তাহলে সে তার কাঙ্ক্ষিত অর্থটি পেয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম? যে চেক হলো একটি শর্তহীন অর্থ প্রদানের নির্দেশনামা, অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। এটি কখনো শর্ত সাপেক্ষে হয় না। এখন এই চেকের যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা এখানে আজকের এই ক্লাসে আলোচনা করব। বৈশিষ্ট্য বলতে আমরা সাধারণত কি বুঝি? যাকে ইংরেজিতে বলা হয় নেচার। এই নেচার কি? যেমন একজন মানুষ, সেই মানুষের নেচারগুলি কি, অর্থাৎ তার স্বভাব কীরকম, তার আচরণ কীরকম, সে কী ধরনের কাজ করে থাকে, এগুলোকে সম্মিলিতভাবে আমরা বলে থাকি নেচার। তো এখন এই আজকের এই ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখন চেক কি সেটি আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব চেকের বৈশিষ্ট্য সমূহ নিয়ে। এই চেকের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে আসবে লিখিত দলিল। চেক আমরা এটুকু জানব, চেক কখনো অলিখিত হয় না। এই দলিল আমরা যে কোনো দলিল আমরা জানি লিখিত হয়ে থাকে, তদ্রূপ এই চেকও একটি লিখিত দলিল। অলিখিত কোনো কিছুকে আমরা দলিল বলতে পারি না। 2 নম্বর, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত।
যথাযথ পক্ষ আমরা কাকে বলি? চেকের যথাযথ পক্ষ বলতে আমরা তিনটি পক্ষকে সাধারণত বুঝে থাকি। একটি হলো আদেষ্টা, অর্থাৎ যিনি ব্যাংকে যার অ্যাকাউন্ট আছে, হিসাব আছে, আমানতকারী, তিনি একটি পক্ষ। দ্বিতীয় পক্ষটি হচ্ছেন ব্যাংক, তাকে আমরা বলে থাকি আদিশ্য। তৃতীয় পক্ষ হলো কে? প্রাপক, যাকে অর্থ প্রদান করা হবে বা যিনি অর্থটি পাবেন বা যার কাছে চেকটি থাকবে। এটির বিভিন্ন প্রকার ধরন আছে আবার, যেমন অনুমোদন বলে প্রাপক, আবার অনুমোদনকারী আমরা অনেক সময় বলে থাকি, অনুমোদনকারী হিসেবে কোনো পক্ষকে বলে থাকি, প্রাপককে বলে থাকি। প্রাপক যখন তার কোনো ব্যক্তিকে এই চেকটি হস্তান্তর করেন তখন এটাকে আবার বলি অনুমোদন বলে প্রাপক। যেমন ককে আমি একটি চেক প্রদান করলাম, ক এই চেকের প্রাপক। এখন ক যদি আবার এই চেক খকে প্রদান করে তাহলে খ হবে অনুমোদন বলে প্রাপক। তো এই হলো আমাদের যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত, অর্থাৎ চেকটি স্বাক্ষর করবেন বা লিখবেন আদেষ্টা। এই আদেশটা যথাযথ জায়গায় যেখানে যা লেখা দরকার লিখে চেকটি প্রস্তুত করবেন এবং তার স্বাক্ষর দেবেন, তাহলে এটি একটি দলিলে পরিণত হবে। যেমন আদেশটার যেখানে স্বাক্ষর দরকার সেখানে স্বাক্ষর দেবেন, যেখানে প্রাপকের নাম লেখা দরকার সেখানে প্রাপকের নাম লিখবেন। আর সর্বোপরি আমরা জানি চেক একটি ব্যাংকের ছাপানো একটি কাগজ, সেই ব্যাংকের নাম থাকবে, সেখানে ব্রাঞ্চের নাম থাকবে বা শাখার নাম থাকবে, এবং সেখানে তারিখের ঘর থাকবে, হিসাবের ঘর থাকবে, সব মিলিয়ে একটি চেকের পাতা। এবং এই চেকের পাতাটিতে স্বাক্ষর করবেন হলো যার আমানত আছে, অর্থাৎ যার হিসাব আছে সেই হিসাব। 3 নম্বরে আমরা ওই 2 নম্বরের আলোচনাটি আমরা করেই ফেলেছি অলরেডি। একাধিক পক্ষের কথা বলা হয়েছে। এই একাধিক পক্ষের মধ্যে আমার থাকবেন হলো, আমরা বলেছি আদেশটা, আদিষ্ট, প্রাপক, এবং এই প্রাপকের অনেকগুলি ভাগ আছে। 4 নম্বর শর্তহীন প্রকৃতি। আমরা পূর্বেই বলেছি যে চেকের সংজ্ঞায় আমরা বলেছি যে চেক হলো আনকন্ডিশনাল, অর্থাৎ শর্তহীন নির্দেশনামা। চেক কখনো শর্ত দিয়ে চেক লেখা যায় না। যেমন হয়তো বলা যেতে পারে যে আমি অর্থ প্রাপ্তি সাপেক্ষে অর্থ পরিশোধ করব, এমন কিছু লেখা যাবে না। লিখতে হবে তারিখের ঘরে তারিখ উল্লেখ থাকবে, কোন তারিখে আমি টাকাটি তাকে পরিশোধ করব সেই তারিখ উল্লেখ করতে হবে, এবং সেই তারিখ অনুযায়ী কত টাকা পরিশোধ করব সেটিও পরিষ্কারভাবে লিখতে হবে। অর্থাৎ শর্তহীন প্রকৃতি, সেখানে শর্ত দিয়ে কোনো কিছু লেখা যাবে না। 5 নম্বর হস্তান্তরযোগ্যতা। চেকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি হস্তান্তরযোগ্য, অর্থাৎ একটি চেক কাউকে প্রদান করা হলে সে এই চেকটি যদি মনে করে যে অন্য কাউকে দিয়ে ব্যাংকে প্রেরণ করে বা অন্য কাউকে এই অর্থ পরিশোধ উত্তোলনের জন্য ব্যবস্থা করে দেবে, সে এটা করতে পারবে। অর্থাৎ এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। এই দলিলটি হস্তান্তর করা যাবে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি পালন করতে হবে। যেমন হস্তান্তর করতে গেলে অবশ্যই তাকে, যাকে হস্তান্তর করা হচ্ছে তার নাম উল্লেখ করে ওখানে স্বাক্ষর করে দিতে হবে। যে হস্তান্তর করবে তার স্বাক্ষর লাগবে। অর্থাৎ আমি পূর্বে আলোচনা করেছি যে অনুমোদন বলে প্রাপক একটা কথা আছে, সেটি এখানে প্রযোজ্য। হস্তান্তর যোগ্যতা বুঝতে আমরা সেটি বুঝে থাকি।
6 নম্বর, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থেকে, অর্থাৎ চেকে কত টাকা পরিশোধ করা হচ্ছে ঠিক সেই পরিমাণ অর্থই ওখানে উল্লেখ থাকবে। যেমন আমি কাউকে যদি 20,000 টাকা পরিশোধ করে থাকি, তো ওখানে 20,000 টাকা আমাকে অঙ্কে লিখতে হবে এবং কথায় লিখতে হবে, কোনো কম বেশি লেখলে হবে না। নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। 7 নম্বর, তারিখের উল্লেখ। তারিখের উল্লেখ বলতে আমরা কি বুঝি? একটি চেকের সাধারণত যে মেয়াদ থাকে, 180 দিন একটা চেকের মেয়াদ থাকে। তো সেই অনুযায়ী আমি যদি আজকে চেকটি প্রদান করি, আজকের দিন থেকে 180 দিনের মধ্যে এই চেকটি কার্যকর। কিন্তু আমরা সাধারণত দেখি চেক প্রদান করার সঙ্গে সঙ্গে মানুষ চেকের অর্থ উত্তোলন করে থাকে। কিন্তু যারা বাকিতে লেনদেন করে থাকে তারা সাধারণত এই ধরনের চেক তাদের মধ্যে চালু থাকতে পারে, অর্থাৎ তারিখ অনুযায়ী, আজকের তারিখ অনুযায়ী সে চেক প্রদান করলে তাকে সে উল্লেখ থাকতে পারে যে তোমার এই টাকাটি আজ থেকে 3 মাস পরে আমি পরিশোধ করব, অতএব 3 মাস পরে তুমি চেকটি ব্যাংকে প্রদান করো। অর্থাৎ তারিখের উল্লেখ থাকতেই হবে। তারিখ ছাড়া, তারিখবিহীন কোনো চেক ব্যাংকে অ্যালাউ করা হয় না, বা আদিষ্ট এটি অর্থ পরিশোধ করবে না। 8 নম্বর, প্রাপকের নাম উল্লেখ। আমরা পূর্বেই বলেছি যে চেকের কয়েকটি পক্ষ থাকে, মূলত 3টি পক্ষকে আমরা চিনি। একটি হচ্ছে আদেশটা, যিনি আমানতকারী। দ্বিতীয়টি হচ্ছে আদিষ্ট, অর্থাৎ যে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা হবে। এবং তৃতীয়ত প্রাপক, যাকে অর্থ প্রদান করা হচ্ছে, এই তিনি হলেন, তার নামটি উল্লেখ থাকতে হবে। সাপোজ আমি XYZ ব্যাংকের উপরে একটি চেক লিখলাম, ক লিখল, ক এখানে আদেশটা, অর্থাৎ তার অ্যাকাউন্ট আছে। এখানে আদিষ্ট হলো XYZ ব্যাংক, এবং এখানে ক্ষয়ের নাম উল্লেখ থাকলে খ হবে প্রাপক, অর্থাৎ তাকে সে টাকাটি ব্যাংক থেকে উত্তোলন করবে। তাহলে প্রাপকের নাম একটি চেকে অবশ্যই লিখতে হবে। এখন আমরা আসি 9 নম্বর, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। এখন আমরা বিহিত মুদ্রা বলতে কি বুঝি? কোনো দেশের মধ্যে সেই দেশে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে অর্থ বাজারে ছেড়ে দেওয়া থাকে, বাজারে প্রচলন থাকে, সেটি হলো সাধারণত বিহিত মুদ্রা। যেমন আমাদের দেশে বিহিত মুদ্রা হচ্ছে সরকার কর্তৃক প্রচলিত 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট। আর ব্যাংক নোট হচ্ছে 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। ইতিমধ্যে অবশ্য ব্যাংক কিছু নতুন টাকাও বাজারে ছেড়েছে, যেমন শুনতেছি যে 200 টাকার নোট তারা বাজারে ছেড়েছে। তো যাকে আমার কথা হচ্ছে যে 5 টাকার ঊর্ধ্বে যে নোটগুলি, সেগুলি হচ্ছে ব্যাংক নোট, এবং 1, 2 এবং 5 টাকা নোট হচ্ছে সরকারি নোট। এখন এই দুটি অর্থই আমাদের দেশের মতো দেশে অর্থ পরিশোধ করা যাবে। বিহিত মুদ্রায় অর্থে পরিশোধ করতে হবে। 10 নম্বর, উপস্থাপন। উপস্থাপন সাধারণত সঠিকভাবে হতে হবে। এখন X হলো আমার ব্যাংকের একটি চেকের পক্ষ, প্রাপক। আর X যদি নিজে ব্যাংকে না যেয়ে তার কোনো